হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট। এই এপিসোডে সবাইকে স্বাগত। এই এপিসোডটা আমি ছোট করব। অনেক সময় হয় না একটা লং ভিডিও করি। লং ভিডিও মিনস আমি ওভার 7 মিনিটস 8 মিনিটসের কথা বলছি। এই ভিডিওটা আমি ছোট করব এবং বিশেষ করে আমি চাইবো একটু ইন্টারাক্টিভ হওয়ার। মানে তোমরা একটু কমেন্টগুলো করলে তোমরা কি ভাবছো, তাহলে এর পরের বার যখন আসবো, লাইভে আসি আর ভিডিওতেই আসি, সেইগুলো নিয়ে আমি কথা বলতে পারবো, বুঝতে পারবো না। একজনের চিন্তা ভাবনা দিয়ে তো কি বলবো, ফুটবল অ্যানালিসিস করা সম্ভব না। আমার মনে হয় সবার ইনপুট দরকার। তো আমার একমাত্র পদ্ধতি, যেটা লাস্ট 5-6 বছর ধরে চলে আসছে, সেটা হচ্ছে তোমরা কি বলছো সেটা জানো, যে জন্য আমাদের লাইভে এত ইন্টারাক্টিভ হয় ব্যাপারটা। তো তোমরা বলো, হ্যাঁ এই কমেন্টে বলো তো তোমরা কি মনে করছো। কারণ একা আমি কি মনে করছি এটা ম্যাটারই করে না। মানে আমি সেটাই তুলে ধরি যেটা মোটামুটি মনে হচ্ছে একটা জনমত গঠন করছে, সেরকম একটা জিনিসই আমি তুলে ধরি জেনারেলি। আমার পার্সোনাল জিনিসগুলোকে অতটা হাইলাইট না করি। তো চলো আমি ডাইরেক্টলি আজকের ভিডিওতে ঢুকছি। ফার্স্ট, ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে কি কোনো চমক আছে? কোনো টুইস্ট আছে? না, কোনো চমক নেই, কোনো টুইস্ট নেই। লাস্ট ধরো 1 মাস ধরেই মোটামুটি প্রথমে প্রোফাইল বাছাই, তারপর প্রোফাইল করা, সিলেক্টেড করা, দেন নেগোসিয়েশন, দেন ডান, এই যে জিনিসটা যেদিকে এগোচ্ছিল কোনো টুইস্ট হয়নি। মানে প্ল্যানিংয়ে কোনো চেঞ্জ হয়নি। অনেক সময় হয় না যে প্রাথমিকভাবে মনে করা হয় যে অমুককে নেওয়া হবে, তারপর অমুকের অভাবে চেঞ্জ করা হয়। ষষ্ঠ বিদেশির প্ল্যানিং একদম ফার্স্ট থেকে, যেরকম কুয়াদ্রাতের হাতেই ছিল, কুয়াদ্রাতের হাতেই রয়েছে, মানে শেষ অবধি ছিল, এবং ডান অ্যান্ড ডাস্টেড হওয়া অবধি, সাইন করানো অবধি ষষ্ঠ বিদেশি এখনো কোনো রকম টুইস্ট মাঝখানে কখনো ঘটেনি। যে মিডফিল্ডে তাহলে জিকসনকে পাওয়া যাচ্ছে না, তাহলে কি মিডফিল্ডে একজনকে ঢোকাবো, এই ধরনের ব্যাপারটা কিন্তু ছিল না। রবসন রবিনহো একদম সিজনের শুরুতে একটা কথাবার্তা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু ওই ডিয়ামান্টাকাসেরও আগে, মানে তারপর কিন্তু রবসন রবিনহো কোনো কথাবার্তা হয়নি। সুতরাং হতে পারে একটা চমক, টুইস্ট, উইঙ্গার, এটা কিন্তু নয় বলে এবার বারবার বলছি, তোমরাও কমেন্ট ডাউন করো তোমাদের মতটা। আমার পার্সোনালি যেটা এখনো মনে হচ্ছে, সেটা ওই সেন্টার ব্যাকই হবে। হিজাজি মাহিরের সঙ্গী হতে পারেন বা তার ব্যাকআপ হতে পারেন। আবার তিনি হয়তো পার দেওয়ার মতো তিনি হয়তো ডিফেন্সিভ মিডফিল্ডেও কখনো কখনো দরকার পড়লে খেলে দিতে পারেন। এই ধরনের একজন প্লেয়ার, ডিফেন্সিভ প্লেয়ার হবে, এটা তোমাদের আমরা মোটামুটি একটা আন্দাজ দিতে পারছি। আর কার্লোস কুয়াদ্রাতিক পছন্দ করেছেন কোন দেশ জানি না। হ্যাঁ, তুমি যদি বলো বেট লাগাতে, আমি স্পেন লাগাবো, ঠিক আছে। মোটামুটি দেখেছি তিনি স্পেন থেকেই চয়েস করে আনেন। তো এটা যদি বেট লাগাতে বলো, তো এটার কিন্তু আমার কাছে কোনো সেরকম খবর নেই যে এটা কোন দেশের হয়েছে বলে দিয়েছি, সেটা আমার কাছে কোনো খবর নেই। আমাকে বেট লাগাতে বললে আমি স্পেন লাগাবো। উল্টো দিকে ইস্ট বেঙ্গলের আশুতোষ মেহতার সঙ্গে একটু কথাবার্তা হয়েছে। আশুতোষ মেহতা জামশেদপুরে গিয়ে তার প্রস্তুতি সারছিলেন, যে পরে আইএসএল এ ফিরে আসার, তোমরা সবাই জানো একটা ব্যান সার্ভ করে তিনি ফিরে আসছেন। এমন একটা ড্রাগ তিনি অনিচ্ছাকৃতভাবে সেবন করে ফেলেছিলেন। সেটা হতে পারে হয়তো অনেকে জিমের সাপ্লিমেন্ট নেয় না, তো সেটা ফিফা বিরোধী এরকম কিছু করে ফেলেছিলেন, যার কারণে তিনি কিন্তু এটা সার্ভ করছেন, ব্যানটা করেছেন। করার পর তিনি মেন সার্কিটে ফিরে এসেছেন। খুব প্রমিসিং প্লেয়ার ছিলেন, ইন্ডিয়ান টিমে চান্স পেয়েছিলেন, রাইট ব্যাক খেলতে পারেন, রাইট চ্যানেলে খেলতে পারেন। যেহেতু ফিরে আসছেন, হয়তো তার প্রাইসটাও খুব বেশি হবে না, সুতরাং ইস্ট বেঙ্গলের পক্ষে খুব ভালো ব্যাপারই হতে পারে। কিন্তু এখানে অনেক ব্যাপার রয়েছে, যে তিনি এখন কিরকম শেপে আছেন, খেলাধুলার কিরকম অবস্থা। কারণ তিনি খালেদ জামিলের কাছে চলে গেছেন, মেবি খালেদ জামিল ট্রাই করছে তাকে জামশেদপুর এফসিতে পার্ট করার, কিন্তু একা খালেদ জামিল হয়তো ডিসিশন নেবেন না। সেই জন্য অন্য জায়গাতেও কিন্তু আশুতোষ মেহতা কথাবার্তা বলছে। তার মধ্যে সবচেয়ে বেশি লিডিং যে রয়েছে সেটা হচ্ছে আপাতত ইস্ট বেঙ্গল। তো দেখা যাক, মানে কুয়াদ্রাতের পছন্দ হতে হবে আশুতোষ মেহতাকে। এখন আশুতোষ মেহতা যে শেপে আছেন এবং কুয়াদ্রাতের প্রয়োজন, ওই পজিশনের প্রয়োজন, এটা নিয়ে আমি কোনো ডাউট নিচ্ছি না। কিন্তু আশুতোষ মেহতা কি শেপে আছেন সেটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখন কিন্তু আর ওই 3-4 বছর আগের ইস্ট বেঙ্গল দল যেরকম তৈরি হচ্ছিল বা সেরকম কিন্তু করবেন না। কারণ পরিষ্কার এটা কিন্তু স্টেটমেন্ট করে জানিয়ে দিয়েছেন কার্লোস কুয়াদ্রাত, এবার তারা
প্রথমত তো অনেকগুলো টুর্নামেন্ট জিততে চান, ট্রফি জিততে চান, ইস্ট বেঙ্গলকে আগের মহিমায় ফিরিয়ে দিতে চান, এবং স্পেসিফিক্যালি আপনারা জানেন যারা কথা বলছেন কুয়াদ্রাতের সঙ্গে, তিনি আইএসএল ট্রফি জিততে চান উইথ ইস্ট বেঙ্গল। তিনি আইএসএল ট্রফি অলরেডি জিতেছেন ব্যাঙ্গালোর এফসির সঙ্গে, তিনি ইস্ট বেঙ্গলের সঙ্গে আইএসএল ট্রফি জিততে চান। স্টেটমেন্ট ইজ ক্লিয়ার। সুতরাং এবং আমরা দল গঠনও দেখছি, মানে ক্লাসিক নাম্বার 6, ভাবো আমরা জেনারেলি ক্লাসিক নাম্বার 9, ক্লাসিক নাম্বার 10টা নিয়ে মোটামুটি বাকি আর 2 নম্বর এই আমরা জেনারেলি বাকিগুলো অ্যাডজাস্ট করতাম। ক্লাসিক নাম্বার 6 নিয়ে কাজ করছেন এবার কার্লোস কুয়াদ্রাত। গুড, ভেরি গুড। আমরা এবার একটা খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবো মাঠে। ওই অপর দিকে, অপর শিবিরে, ঠিক বিপক্ষ শিবিরে মোহনবাগানে মলিনার কিন্তু প্রচন্ড হেডেক, অনেকটাই হেডেক। একটা কিছু হেডেক ওয়েলকাম হেডেক, আর কিছু হেডেক সত্যিই কিন্তু সিরিয়াস হেডেক। যেমন আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত, যেহেতু আনোয়ার আলী কোথায় খেলবে এখনো পর্যন্ত একদম মানে নিশ্চিত গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারছে না, সেহেতু আনোয়ার আলীর জায়গাটা কিন্তু ভীষণ ভাবাচ্ছে মলিনাকে, ভীষণভাবেই ভাবাচ্ছে। তবে মলিনা ঠিক করেছেন, আর তো কয়েকদিনের মধ্যে তিনি চলে আসছেন, এসে মোহনবাগান কর্তাদের সঙ্গে ডাইরেক্টলি কথাবার্তা বলে, বাকি প্লেয়ারদের ভালো করে দেখে তাদের সঙ্গে কথাবার্তা বলে তার ফরমেশন, আগামী দিনের ফরমেশন তিনি ঠিক করবে। আনোয়ারের জায়গাটা নিয়ে ভালো করে বুঝবেন, ততদিনে আনোয়ারের জায়গাটা আরেকটু প্রোগ্রেশন হয়ে যাবে, আনোয়ারের ডিসিশনের দিকে প্রোগ্রেশন কিছুটা হয়ে যাবে। তবে ডিসিশন আসতে একটু টাইম লাগবে, যেরকম বলছিলাম সবাই। আর ওয়েলকাম হেডেকের মধ্যে দেখো, মিডফিল্ডে কাকে খেলাবেন সেটা একটা ওয়েলকাম হেডেক। আশিক, কুর্নিয়ান, হার্ড লিস্টান করে আসো, তাদের মনবীর, এদের ঠিকমতো গেম টাইম দিতে পারবেন কিনা, এবং মিডফিল্ড প্রমিসিং ভারতীয় প্লেয়ারদের ঠিকমতো গেম টাইম দিতে পারবেন কিনা, এটা কিন্তু তার ওয়েলকাম হেডেক। যদিও ঘনিষ্ঠ মলে তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু রোটেশনাল পদ্ধতিতে খেলাতে চান এই বছর। তো দেখা যাক তিনি শেষ অবধি কিরকম জায়গায় ব্যাপারটা দাঁড়ায়। মলিনার এই জায়গাটা রয়েছে, আশুতোষের কথা বললাম। তো চলো, যেহেতু বলেছে 8 মিনিটের কম ভিডিওটা করব, কিন্তু বলতে বলতে 8 মিনিট হয়ে গেল। এনিওয়ে, যারা এতক্ষণ অবধি শুনেছো, মোটামুটি প্রথম থেকে এতক্ষণ অবধি শুনেছো, নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে বলেই এতদূর অবধি শুনেছি। তারা একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি না করা থাকে। চলো, এমনি এতদূর অবধি এখন শুনে দিচ্ছ, একটা প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিও। সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন। আমি মানছি অস্ট্রেলিয়ান লিগের লেজেন্ড, টপ গোল স্কোরার, ভারতবর্ষে এসে প্রথমেই কি তিনি সফল হতে পারবেন, সেই প্রশ্নটা আমি একটু ছুড়ে দিচ্ছি তোমাদের। দেখো, প্লেয়ার কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই, তিনি কিন্তু এনভায়রনমেন্টও পাচ্ছেন, কারণ দিমিত্রি পেত্তাতোয়া, জেসন কামিংস, অনেকেই, টম আলড্রেড, অনেকেই তার চেনা, হয় পক্ষে খেলেছে নয় বিপক্ষে খেলেছে। তাকে তিনি কি সেই এনভায়রনমেন্টটা নিয়ে করতে পারবেন, প্রথমেই সফল হতে পারবেন? আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে, তোমরা উত্তর দেবে, মানে প্রশ্ন আমার মনে জাগেনি, মানে এটা আলোচনার জন্য, প্রশ্ন ঠিক না, আলোচনার একটা টপিক। আরেকটা আলোচনার টপিক হচ্ছে যে প্রি সিজনটা বর্তমান স্পোর্টস সায়েন্স অনুযায়ী করা উচিত না করা উচিত না। চলো, এবার আজকের মতো বিদায়, মানে এখনকার মতো বিদায়। আবার নিশ্চয়ই অন্য টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। টাটা।